বন্ধুরা, আজ আনন্দবাজার পত্রিকায় এই খবরটা প্রকাশিত হয়েছে, যেখানে অলরেডি যাদের চাকরি চলে গিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে তাদের নিয়োগ দেওয়া যায় কি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী এই খবরটা বলেছেন, মুখ্যমন্ত্রী চেষ্টা করবেন সেটা জানিয়েছেন। এই বিষয়ে রিপোর্টিংয়ে করা হয়েছে। আমি খুব সংক্ষেপে আপনাদের শোনাচ্ছি। রিপোর্টিংয়ে বলেছে আনন্দবাজার পত্রিকা, পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে উচ্চ পদে আসীন ব্যক্তিদের বিরুদ্ধে সিবিআইয়ের তদন্তে কি হচ্ছে তা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলল। একই সঙ্গে আজ সুপ্রিম কোর্ট ফের দাগিদের নতুন নিয়োগ পরীক্ষায় বসানোর চেষ্টা করার জন্য রাজ্য সরকারকে ভর্ৎসনা করল। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির জন্য যারা চাকরি পাননি সেই বঞ্চিতদের জন্য সহানুভূতি জানানো ছাড়া আর কিছুই করার নেই বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে প্রথম লাইনটার মধ্যেই আনন্দবাজার পত্রিকায় রিপোর্টিং করে যেটুকু জানা গেল যে সিবিআই এবং রাজ্য সরকার উভয় পক্ষই কিন্তু সুপ্রিম কোর্টে সমালোচিত হয়েছে। এরপরে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বক্তব্য, রাজ্য সরকার বহু পরীক্ষার্থীর জীবন নষ্ট করেছে, কিন্তু যারা 2016 নিয়োগ পরীক্ষায় চাকরি পাননি তাদের এখন বয়সে ছাড় দিয়ে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া সম্ভব নয়। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করে দিয়েছিল। যোগ্য এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই সেই সব চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বয়সে ছাড় দিয়ে 2025-এর নতুন নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু যারা দুর্নীতির ফলে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন বলে এ বিষয়ে মামলা আন্দোলন করছিলেন, তারা কিন্তু কোনো সুরাহা পাননি। আজ সেই বঞ্চিত পরীক্ষার্থীদের একাংশ ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সেই মামলা খারিজ করে দিয়েছে। বিচারপতি বলেছেন যে দুর্ভাগ্যজনকভাবে আমরা এই ধরনের আর্জি আগেই খারিজ করে দিয়েছি। আমরা শুধু সহানুভূতি জানাতে পারি, আপনাদের বয়স পেরিয়ে গিয়েছে। আমরা জানি রাজ্য সরকার বহু মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। অন্যদিকে বঞ্চিতদের আইনজীবীরা বলেন তারা শুধু 7 ও 14 সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ চাইছেন, একবার ভাগ্য পরীক্ষা করতে। কিন্তু বিচারপতি কুমার বলেন, আপনারা নিশ্চয়ই অন্য কোথাও চাকরি করছেন, রাজ্য সরকার কবে ফের নিয়োগ করবে সেই ভরসায় নিশ্চয়ই বসে নেই। সুপ্রিম কোর্টের বক্তব্য, শুধু কারা মামলা করেছিলেন তার ভিত্তিতে নতুন নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যায় না। দরজা খোলা হলে সমস্ত অসফল পরীক্ষার্থীদের সুযোগ দিতে হবে। সুপ্রিম কোর্টে কয়েকজন প্রতিদ্বন্দ্বী চাকরিহারা শিক্ষকও মামলা করে অভিযোগ তুলেছিলেন। তাদের জন্য 2016 সালে যত পদ ছিল এবার তা কমিয়ে দেওয়া হয়েছে। কোথায় কোন শিক্ষকদের কত পদ তার বিস্তারিত তথ্য না থাকায় সুপ্রিম কোর্ট আজ এই মামলা খারিজ করে দিয়েছে। তবে জানিয়েছে, কেউ যদি দেখাতে পারেন পদ কমিয়ে দেওয়ার ফলে চাকরিহারা যোগ্য শিক্ষকরা নতুন নিয়োগের পরীক্ষায় আবেদন করতে পারছেন না, তাহলে সুপ্রিম কোর্ট অবশ্যই হস্তক্ষেপ করবে। এই মামলাকারীরা কেন দাগিদের হয়ে সওয়াল করছেন তা নিয়েও সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, দাগিরা কোনোভাবেই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। এই রায়কে কেন চ্যালেঞ্জ করা হচ্ছে, এই প্রসঙ্গে ফের রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে বিচারপতি বলেছেন, অর্থাৎ রাজ্য সরকারের যে সিদ্ধান্ত তার প্রতি কিন্তু সমালোচনা তারা করছেন। তারা বলেছেন, রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টে গিয়ে বলেছেন, সুপ্রিম কোর্টে কোথাও বলা নেই যে দাগি চাকরিহারা শিক্ষকরা নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। রাজ্য সরকার আমাদের রায় পড়ে এটাই বুঝেছে? কেন নয়নের মণি করে রাখা হচ্ছে এদের? একেবারে অ্যাডভোকেট জেনারেলকে রাজ্যের হয়ে এই সওয়াল করতে হয়েছে? প্রাথমিকভাবে এই পদক্ষেপ স্তম্ভিত করে দেওয়ার মতো। বিচারপতি কুমার বলেন, রাজ্য সরকার বহু মানুষের জীবন নষ্ট করেছে, ওএমআর সিটে কারচুপি হয়েছে, নিজেদের লোক ঢুকিয়েছে, আবার তাদের বেআইনিভাবে ঢোকানোর চেষ্টা হয়েছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানতে চান, সিবিআই যে উচ্চ পদে আসীন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করছিল তার কি হচ্ছে? রাজ্য সরকারের আইনজীবী প্রীতিকা দ্বিবেদী জানান, রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্তে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তাতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতিরা তখন বলেন, অতিরিক্ত পদ নয়, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে এ বিষয়ে কি তদন্ত হচ্ছে? রাজ্যের আইনজীবী আদালতকে জানান, তিনি আগে এই মামলার শুনানিতে ছিলেন না, তাই তার এই বিষয়টি জানা নেই। যদিও প্রথম পাতাতেই কিন্তু বলে দেওয়া হয়েছে, আপনার ফার্স্ট লাইনে, যে সিবিআই তদন্তে কি হচ্ছে তা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলল। অর্থাৎ সিবিআইয়ের তদন্ত নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন চিহ্ন ছুড়ে দিয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে তো কথা বলেইছে, একই সাথে কিন্তু সুপ্রিম কোর্ট
তাদের বিরুদ্ধেও কিন্তু নানা রকম কিন্তু কি বলবো তারা সমালোচনা করেছেন যে সিবিআই তদন্তও কিন্তু ঠিকঠাক এগোচ্ছে না। অন্যদিকে দেখুন গ্রুপ সি পোস্টে যে সমস্ত অসফল শিক্ষক তাদের সুযোগ দেওয়া যায় কি না, এই ব্যাপারটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি চেষ্টা করে দেখবেন। দাগিদের কেন পরীক্ষায় বসানোর চেষ্টা করা হচ্ছে এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। সেই দিনই অযোগ্য শিক্ষকদের জন্য ফের নতুন রাস্তা খোঁজার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ প্রথম পৃষ্ঠাতেই কিন্তু আনন্দবাজার পত্রিকায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন তুলছে তা সত্ত্বেও রাজ্য সরকার তাদের যেন পাশে দাঁড়াতে চাইছে, এরকমভাবে কিন্তু রিপোর্টিংটা করা হয়েছে। যাই হোক, আমি যা লেখা আছে আমি হুবহু আপনাদের সামনে কিছুটা তুলে ধরছি, তার কিছুটা অংশ। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ টিচারের কাজ করেও অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন। এটা আমি আইনের সঙ্গে আলোচনা করছি, আইনজ্ঞদের সাথে। অর্থাৎ কোর্টের নির্দেশে হয়তো টিচার তারা হতে পারবেন না, কিন্তু তারা যেন গ্রুপ সি বা সেই পর্যায়ের কাজ পান তা দেখব। আমি কাউকে হতাশ হতে বারণ করব। এসএসসির তালিকা অনুযায়ী দাগি শিক্ষকরা অবশ্য এতে আশ্বস্ত নন। এমনই এক শিক্ষক বিপ্লব বিবার বলেছেন, গত 7 এপ্রিলও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি কারা যোগ্য কারা অযোগ্য খুঁটিয়ে দেখবেন বলে জানিয়েছিলেন। 4 মাস হয়ে গেল ওনার বক্তব্যে তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। ওর আজকের বক্তব্যে আমরা উপকৃত হব কিনা সন্দেহ আছে। অর্থাৎ যারা দাগি বলে নিজেদের মনে করছেন তারাও কিন্তু বোধহয় একটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে, অনেকের কাছে। আপনারা যারা আমার চ্যানেল দেখেনও তারাও হয়তো চাকরি বাকরির খবর নিতে নিতে এই ধরনের খবরও তো আমি দিই, যেহেতু আমার চ্যানেলটার বৈশিষ্ট্য হচ্ছে চারপাশে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর একেবারে সংবাদপত্রের প্রথম পাতায় স্থান পায়, সেই খবরগুলো আমি দেওয়ার চেষ্টা করি আপডেট থাকার জন্য। তারা হয়তো ভাবেন যে যারা দাগি তারা হয়তো সরকারের পক্ষেই কথা বলবে, কিন্তু দেখুন আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতাতেই বলে দেওয়া হয়েছে, পুরো নাম করে দেওয়া হয়েছে একজন শিক্ষক বিপ্লব বিবার। তিনি বলেছেন যে এর আগে 7 এপ্রিল নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী বলেছিলেন কারা যোগ্য অযোগ্য তিনি খুঁটিয়ে দেখবেন। 4 মাস হয়ে গেল অথচ তার কোনো প্রতিফলন দেখা গেল না। অর্থাৎ তারাও কিন্তু মুখ্যমন্ত্রীর পাশে নেই একথা বলবো না, কিন্তু তারাও কিন্তু কিছুটা হলেও নিজেদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তারপরে তিনি কি বলেছেন শুনুন। ওনার আজকের বক্তব্যে আমরা উপকৃত হব কিনা সন্দেহ আছে। গ্রুপ সি নয়, আমাদের শিক্ষকতার চাকরি ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কতটা তারা নিজেদেরকে হয়তো কোর্টে প্রমাণিত হয়েছে যে তারা অযোগ্য, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু সেটা স্বীকার করছেন না, এবং সেই কারণেই হয়তো তারা শিক্ষক পোস্টটাই ফেরত চাইছেন। তো যাই হোক, এখানে তারপরে বিরোধী দলনেতার কথা বলা আছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রী কারো চাকরি বাঁচাতে পেরেছেন, 26,000-এর সর্বনাশ করেছেন। যাই হোক, এবার কিছুটা রাজনৈতিক কথাবার্তা লেখা আছে। তো তারপরে খবরটিতে বলা হয়েছে বিজেপির পরে সিপিএম নেতাদেরও নাম দেওয়া হয়েছে। সুজল চক্রবর্তী বলেছেন, মুখ্যমন্ত্রী জানেন নিজেই যে অযোগ্যদের থেকে টাকা নিয়েছেন। অর্থাৎ এইসব কথাবার্তা বলা হয় যে রাজনৈতিক তরজা তো থাকবেই। গণতন্ত্রের পক্ষে এটাই শুভ যে এক পক্ষ একজনের হয়ে কথা বলবে, বিপক্ষ তার বিরুদ্ধে কথা বলবে। অর্থাৎ পক্ষে এবং বিপক্ষে দুটো পক্ষ কিন্তু গণতন্ত্রের স্তম্ভ। এবং আমরা জানি যে যদি সরকারের সমালোচনা কেউ না করে তাহলে কিন্তু সমাজে সেটা অশেষ ক্ষতি হয়ে যাবে। তার কারণ সরকার বুঝতেই পারবে না যে তাদের ভুলটা কোথায়। তো এগুলো থাকবে, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা থাকবে, রাজ্য সরকারের বিরোধিতা থাকবে, এইটা অত্যন্ত স্বাভাবিক। যাই হোক, এসব লেখা হয়েছে। তারপরে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, 10 বছর ধরে শিক্ষকতা করেও যাদের অযোগ্য বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী তাদের জন্য আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে এখানে বিতর্কর কিছু নেই। একটা মানুষ যদি 10 বছর ধরে চাকরি করেন টানা, তো তারা আইনি পরামর্শ নিতেই পারেন যে তাদের কিভাবে চাকরি যায়, হয়তো প্রসেসে কোনো সমস্যা হয়েছে। এছাড়া আমরা জানি সিবিআই যে রিপোর্ট সেটা কিন্তু কোর্টেও কিন্তু পুরোপুরি যে একেবারে প্রমাণ্য কিন্তু হয়নি। অর্থাৎ সিবিআই যে রিপোর্টটা দেখেছে, যেখানে দেখা হচ্ছে যে সাদা খাতা জমা দেওয়া আছে ইত্যাদি বা ম্যানিপুলেশন হয়েছে, সেগুলো কিন্তু একেবারে যে 100% যুক্তিযুক্ত সেটা কিন্তু কোর্টেও প্রমাণ হয়নি। যাই হোক,
এর পরবর্তী অংশে কি হয়েছে শুনুন। এদিন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, যারা দাগি নন তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বয়সের ছাড় এবং অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর দেওয়া হয়েছে। শিক্ষাকর্মীদের নিয়োগ প্রক্রিয়াও অভিজ্ঞতায় গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা জানি গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে, নিশ্চয়ই আমার ভিডিও দেখে নেবেন, দেওয়াও আছে। সেখানে যে নিয়োগ পরীক্ষার কথা বলা হয়েছে, কিভাবে নিয়োগ প্রসেসের কথা বলা হয়েছে, প্রসিডিওর, সেখানে দেখবেন কিন্তু অভিজ্ঞতার জন্য 5 নম্বর দেওয়ার কথা বলা আছে। অর্থাৎ শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও যারা এই মুহূর্তে চাকরি হারিয়েছেন তারা যাতে সুযোগ পান সেজন্য কিন্তু 5 নম্বর অভিজ্ঞতার নাম্বার দেওয়া হয়েছে। অর্থাৎ এই পরিষ্কার যে যারা যোগ্য অথচ চাকরি হারিয়েছেন তারা কিন্তু শিক্ষক নিয়োগেও কিছুটা অগ্রাধিকার পাবেন, প্রেফারেন্স পাবেন। যারা শিক্ষাকর্মী পরীক্ষায় বসবেন তারাও প্রেফারেন্স পাবেন। এরপরে বাকি যে পোস্টগুলো সেগুলোর জন্য কিন্তু সাধারণ প্রার্থীরা লড়াই করবেন, যারা পরীক্ষায় বসবেন। এখন যারা চাকরি চান তাদের কিন্তু বাকি পোস্টগুলোতে লড়াই করতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের সময়ে শিক্ষক শিক্ষাকর্মী নিয়ে 1,00,000 নিয়োগ হয়েছে। 10,000 অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। 2016 সালে স্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে 17,297 জন শিক্ষক নিযুক্ত হন। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এবছর এপ্রিলে উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি নিয়োগ শেষ হয়েছে। 9,700 জন নিযুক্ত হয়েছেন। এখনও শূন্যপদ রয়েছে 56,000। দেখুন, মুখ্যমন্ত্রীর কথার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এখনও শূন্যপদ রয়েছে 56,000। 35,726টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাতে 21,000 শূন্যপদ। আমরা নিয়োগ করতে চাইলেও আইনের জটিলতা রয়েছে, কিছু কিছু লোক কোর্টে গিয়ে সব কিছু আটকে দিচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে এখনও কিন্তু 21,000 পোস্ট শূন্য রয়েছে। অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনের আগে এই 21,000 পোস্টে কিন্তু নিয়োগের একটা কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। কেন, মুখ্যমন্ত্রীর কথা থেকেই পরিষ্কার। মুখ্যমন্ত্রীর দাবি, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রীর পরে বাংলায় প্রাথমিকের ড্রপ আউট শূন্য হয়ে গিয়েছে। কন্যাশ্রী 95 লক্ষ হয়ে গিয়েছে। আগামী বছর হয়তো 1 কোটি ছোঁবে। অর্থাৎ বুঝতেই পারছেন, মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী সহ যে সমস্ত স্কলারশিপগুলো রয়েছে সেগুলোকে ইঙ্গিত করেছেন এবং তিনি বলেছেন আগামী বছর 1 কোটি ছুঁয়ে ফেলবে কন্যাশ্রী। রাজা রামমোহন রায়ের নাম বলতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন বিদ্যাসাগরের নাম বলে ফেলেন। যাই হোক, তিনি বলেন আগে বাচ্চা মেয়েদের 85 বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়া হতো, তিনি মারা গেলে মেয়েটিকে তার সঙ্গে পুড়িয়ে দেওয়া হতো। এই জিনিস রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যাই হোক, এটা একটা বিতর্কের ব্যাপার, এটা রাজা রামমোহন রায় করেছিলেন। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অংশটা, যে মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন যে 56,000 এখনও শূন্যপদ রয়েছে এবং 35,726টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাতে এখনও 21,000 পোস্ট রয়েছে ফাঁকা। এই 21,000 শূন্যপদে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আমরা নিয়োগ করতে চাইলেও আইনি জটিলতা রয়েছে, কিছু কিছু লোক কোর্টে গিয়ে সব কিছু আটকে দিচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে 21,000 শূন্যপদে, যেহেতু আমরা জানি ওবিসি মামলাটিও কিছুটা হলেও অনেকটা কেটে গিয়েছে, হয়তো আগামী 8 বা 9 সেপ্টেম্বর ওবিসি মামলাটা আবার সুপ্রিম কোর্টে উঠবে আমরা জানি। যদি সেদিন প্রথম যে মামলাটা হয়েছিল কলকাতা হাইকোর্টে, প্রথম যে মামলা 2024 সালের মে মাসে, যেখানে কলকাতা হাইকোর্ট ওবিসি সংরক্ষণের উপর স্থগিতাদেশ দিয়েছিল, সেই রায়ের উপর যদি স্থগিতাদেশ আসে তাহলে পিএসসি সূত্র মারফত যা খবর, পিএসসি কিন্তু সমস্ত পরীক্ষা তাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব কিছু শুরু করে দেবে। অর্থাৎ কোনো জটিলতাই থাকবে না। তার কারণ আমরা জানি, সার্ভে করার পরে যে লিস্টটা রাজ্য সরকার করেছে সেই লিস্টটা এখন বৈধ। এখন মূল যে মামলা, সেই মামলাটার উপরে যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় তাহলে কিন্তু আর কোনো নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো মামলা আছে, জটিলতা আছে, এই অভিযোগ রাজ্য সরকার করতে পারবে না। অর্থাৎ তাহলে বিধানসভা ভোটের আগে নিশ্চয়ই এই যে 21,000 পোস্ট রয়েছে সেই পোস্টও নিয়োগ হবে। এবং সবচেয়ে বড় কথা, পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস, আমরা জানি যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গিয়েছে। বা ডব্লিউবিসিএসের কথা যদি বলেন, একটা বছর তো পুরোপুরি নষ্টই হয়ে গেল, তো এই বছরও শেষের পথে। তো ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে বাকি সব কিছু শুরু হবে। পিএসসি আমরা দেখেছি জুডিশিয়াল সার্ভিসে নিয়োগ পরীক্ষার জন্য তারা কিন্তু
অলরেডি কবে আবেদনপত্র অনলাইনে ফিল আপ করতে হবে তা কিন্তু জানিয়ে দিয়েছে। আমি জানি না জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে যদি সেটা সম্ভব হয় তাহলে পিএসসি ক্লার্কসি মিসলেনিয়াস এই ধরনের সাধারণ যে সমস্ত মেধা ছেলেমেয়েরা চাকরির জন্য চান, একটা সাধারণ যারা টেকনিক্যাল নন, অন্তত জাস্ট গ্র্যাজুয়েশন করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তাদের জন্য এই চাকরিটা তো একটা বড় সুযোগ। একসময় এটাই ছিল সাধারণ মধ্যবিত্ত বাঙালির একটা শখের চাকরি, যে কেরানি চাকরি করবে বা মিসলেনিয়াস পোস্টে চাকরি পাবেন। সেই সুযোগটা তাহলে কিন্তু দরকার, এবং বিধানসভা ভোটের আগে প্রত্যেকেই মুখিয়ে আছেন যে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডি হয়তো কোর্টের নির্দেশে হচ্ছে। রাজ্য সরকারেরও আরও গ্রুপ ডি পোস্টে নিয়োগ হওয়ার কথা, আরও গ্রুপ সি পোস্টে নিয়োগ হওয়ার কথা, সেগুলো সবই সম্ভব হবে। অনেক দিন জেলা আদালতগুলিতে আমরা দেখেছি নিয়োগ হয়নি, যে বিভিন্ন নন অফিসিয়াল যে পোস্টগুলো আছে, টাইপিস্ট বলুন, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু নিয়োগ হয়নি অনেক দিন কলকাতা হাইকোর্টে বা কলকাতা হাইকোর্টের আন্ডারে যে সমস্ত রাজ্যের জেলা জাজেস কোর্টগুলো রয়েছে। তো এই সমস্ত চাকরি ক্ষেত্রে সাধারণ মেধাবী ছাত্রছাত্রীদের কথা ভেবেই কিন্তু কি বলবো, আইনজ্ঞ যারা রয়েছেন তাদেরও সেই রকম চিন্তাভাবনা করা উচিত, এবং সরকারেরও উচিত, যাতে করে কাঙ্ক্ষিত চাকরিটা তারা পান। তো যাই হোক, আপনাদের অবশ্যই মূল খবরগুলো দেওয়ার আমার কাজ, আমি দিতে থাকবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলের প্রতি নজর রাখুন, সমস্ত চাকরি বাকরির খবরও পাবেন, কারেন্ট অ্যাফেয়ার্সের খবরও আমি দেব, এবং আগামী দিনে আরও কম্প্যাক্ট একটা ভিডিওর মাধ্যমে যাতে অনেকগুলো খবর পান এবং অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের খবর পান, বা স্ট্যাটিক জিকেরও আমি যদি কিছু যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন ভারতের জাতীয় আন্দোলন, গান্ধীজির ভূমিকা ইত্যাদি, যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে আসে, সেই ধরনের অনেক স্ট্যাটিক জিকেও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আশা করি উপকৃত হবেন।